আমাদের ঘরের মাঠে ব্রুসিয়া ডর্টমুন্ডের কোনো প্রকার চান্স না দিয়া 4-0 গোলের জয় 1-5 সেমিফাইনাল অলরেডি দিয়ে দিছে বার্সেলোনা। আর্সেনাল মাদ্রিদের ম্যাচের সেকেন্ড লেগে বার্নাব্যুতে কি হয়ে যেতেছে এটা দেখার বিষয়। এখানে খবর পাই আছে মার্কা নিউজ থেকে, যদি মাদ্রিদ এখানে হাইরা যায় অথবা মানে যদি ইউসিএল থেকে বাদ হয়ে যায় সেক্ষেত্রে স্যাক হইতে পারে অ্যানচেলত্তি। এই বিষয়ে আপনার মতামত কি? এবারে পেজে কি আসলে অপ্রতিরোধ্য? আপনি এখানে যদি দেখেন পেজে যে ফর্মে আছে এবং ওরা পুরোপুরি এখন ফোকাস করতেছে ইউসিএল নিয়ে, ওদের অলরেডি লিগ জয় হয়ে গেছে। এই সিজনে আসলে কি বার্সার জন্য বড় একটা থ্রেট হইতে পারে কিনা পিএসজি? বায়ার্নের ইউসিএল যাত্রা কি এখানে মোটামুটি শেষ হইতেছে কিনা? ইন্টারের সাথে দুই এক গোলে হারার পরে এখন ইন্টারের হোম ম্যাচে গিয়ে ওরা কেউ এখান থেকে কোনো সুবিধা বা কোনো বেনিফিট পাবে কিনা সেটাই দেখার বিষয়। তো ইউসিএলের কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগ শেষ হয়ে গেছে। এখানে কীরকম ছিল খেলাগুলো? বায়ার ইন্টারের ম্যাচের মাঝে বায়ার 1 ইন্টার 2। আর্সেনাল মাদ্রিদে 3-0 গোলে উড়ে গেছে। ডেকল্যান রাইসের পারফরমেন্স জাস্ট এখানে অতিমানবীয় একটা পারফরমেন্স করছে এখানে ডেকল্যান রাইস, এখানে বলার মতো কিছুই নাই। বার্সা ডটমুন্ডের সাথে বার্সা একদম পুরো ডোমিনেট করে 4-0 গোলের একটা জয়, যেখানে ডটমুন্ড ওরকম কোনো হাইপি ক্রিয়েট করতে পারে নাই। আর এনরিকের আন্ডারে পেয়েজি তো একদম পুরো আগুন জড়াই দিয়ে আছে। অ্যাস্টন ভিলাটা 3-1 গোলে হারায় এখন অ্যাস্টনের হোম গ্রাউন্ডে খেলতে যাবে। তো কীরকম ছিল ওই দিনের খেলাগুলো আমরা যদি কথাবার্তা বলি, বায়ার্ন ইন্টার নিয়ে যদি কথা বলি, বায়ার্ন ওদের হোম গ্রাউন্ডে লাউতারো মার্টিনেজের 1 গোলের সাথে বায়ার্ন হাইরা গেছে। এখন দ্বিতীয় ম্যাচটা ইন্টারের সাথে ওদের হোম গ্রাউন্ডে হয়ে যাচ্ছে। ওইখান থেকে আমার পার্সোনালি মতামত, ওইখান থেকে বায়ার্ন কোনো এত বেশি কামব্যাক হয়তো দিতে পারবে না এবং আমার মনে হয় এখান থেকে ইন্টারের সেমিতে যেতেছে। অলরেডি এক পায়ে ইন্টার সেমিতে দেওয়া দিছে। সেম ক্ষেত্রে যদি কথা বলি আর্সেনাল মাদ্রিদ নিয়ে, আমার মনে হয় এখন যে অবস্থায়, এখন যে ডিফেন্স নিয়ে মাদ্রিদ খেলতেছে, এই ডিফেন্সে বার্নাব্যুতে কোনো একটা কামব্যাক দেওয়া মোটেও সহজ বিষয় হবে না। এরপরে বলা যায় না দ্য গ্রেটেস্ট টিম এবার ইন ইউসিএল হিস্ট্রি। তো এখানে আমরা একটা চান্স ওদের থাইকা যায়। মিস্টার ইউসিএলদের একটা চান্স আপনার রাখাই লাগে, একটা পার্সেন্টেজ আমরা রাখতে হবে যেন ওরা এখান থেকে ম্যাচটা বের করে আনতে পারে। কিন্তু খুব সম্ভবত এই ম্যাচটা এখানে শেষ হয়ে যাচ্ছে। মাদ্রিদের ইউসিএল যাত্রা হয়তো বা এখানেই শেষ হবে। আর আমি মনে করি যে মাদ্রিদের যে এই পর্যন্ত আসছে একটা টিম, যেখানে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাচ্ছিল, সেই একটা টিম কোয়ার্টারে নিয়ে আসা, এটা ভালো একটা রান ছিল ওদের জন্য। পিএসজি অ্যাস্টন ভিলা নিয়ে যে কথা বলি, পিএসজি লুইস এনরিকের আন্ডারে ভাই পুরাপুরি আগুন ঝরাইতেছে এই পিএসজি। আমি মনে করি সামনে থ্রেট হয়ে দাঁড়াইতেছে। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলতেছি। আমরা যদি কথা বলি বার্সেলোনা এবং ডর্টমুন্ডের ম্যাচ নিয়ে, এটা বলতে হবে ভাই এই একটা ম্যাচ, বা বার্সা এখন যে ফর্মে আছে, যে অবস্থায় আছে, কথা বলতে গেলে তো প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলা যায়, প্রত্যেকবারই কথা বলতে হবে। আপনার মানতে হবে বার্সা এখন যে ফর্মে আছে, বার্সা ট্রেবল জেতার জন্য যোগ্য দাবিদার। এবং হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এটা করতে যাইতেছি। আমরা ট্রেবল আমাদের হাতে ভাই, হ্যান্সি ফ্লিকের আন্ডারে একটা জাদুর কৌটা আছে। আপনি যদি দেখেন যে পুরো মৌসুম জুড়ে যদি আপনি ওদের জিনিসটা খেয়াল করেন, ওরা সবসময় এই জিনিসটা ইউজ করে না। কৌটাটা ফ্লিক কখন ইউজ করে জানেন? ফার্স্ট হাফের খেলা দেখে যখন দর্শকরা মনে করে যে এই দল এখন টায়ার্ড হয়ে আছে, এই দল একটা পিওর স্ট্রাইকার লাগবে, ঠিক তখনই ফ্লিক ওই জাদুর কৌটা থেকে কিছু একটা বার করে প্লেয়ারদের দেয়, আর তারপর সেইখান থেকে বড় ব্যবধানে ম্যাচটা জিতে চলে আসি আমরা। আপনি যে গ্রুপ স্টেজে বেনফিকার ম্যাচের জিনিসটা দেখেন, ওই ম্যাচেও সেম একটা ঘটনা ঘটাইছে বার্সেলোনা। ম্যাচ যখন 1-0 গোলের লিড নিয়ে বার্সা হাফ টাইম শেষ করছে, বার্সার সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ। আসলে বার্সা কি তখন কিছুটা সেই কি দেখা যেতেছিল, টানা শিডিউলের কারণে ডিসিশন মেকিংয়ের উপর একটু চাপ পড়তেছে। হাফ টাইম শেষে, হাফ টাইমের পরে এই জাদুর কৌটা থেকে কিছু একটা বার করে প্লেয়ারদের দিছে, আর ওইখান থেকেই পুরোপুরি মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে প্লেয়ারদের। একদম হালি উপহার দিয়ে চলে আসছে আমরা কোনো প্রকার গোল কনসিড না করে। এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের রেস, গোলের রেস দেখা যায় আছে লেভানডস্কি এবং রাফিনহার মাধ্যমে। একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলাছে একজন একজনের 12 গোল নিয়ে, রাফিনহার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে 11 গোল করা লেভানডস্কি। সমসাময়িক একটা হতাশার সাইডে ফেলায় রাফিনার একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখছি আমরা বড় মঞ্চে। আর লেভানডস্কি আবার জ্বলে উঠছে। প্রথম গোলটা যদি আমরা দেখি যে সেইখানে কিন্তু রাফিনার সাথে কুবার্সির অবদানটা বেশি ছিল। যখন ওই গোলটা হয়েছিল এবং অফসাইড চেক করতেছিল, তখন আমার মনে হয় আমার মতো সকলের মনে একটা জিনিস ঢুকছে যে এই জায়গায় পা না লাগাইলে হয়তো, যে আসলে গোলটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছিল এবং কুবার্সির একটা গোল হয়ে যেত সেই জায়গায়। কিন্তু এরপরেও এটা রাফিনার দরকার ছিল। গোলটার কারণে রাফিনা এখন মোটামুটি ইউসিএল এ মেসির রেকর্ড ছুঁয়ে ফেলছে। 19টা গোল, 19টা গোল কন্ট্রিবিউশন নিয়ে রাফিনা এখন মেসির পাশাপাশি অবস্থান করতেছে। এটা একটা ইতিহাস রাফিনার জন্য। দ্বিতীয় এবং তৃতীয় গোলটার মাঝে ইয়ামালের নাম কোনো জায়গায় লেখা নাই, কিন্তু এই দুইটা গোলে ইয়ামালের অবদান আপনার অনস্বীকার্য। আপনার লামিন ইয়ামাল ছাড়া এই দুইটা গোল কিন্তু আসলে হয় না। একটাই রাফিনহারে অসাধারণ একটা ক্রসে খুঁজে পাইছে এবং পরেরটা ফ্রামিনের অসাধারণ একটা থ্রো বল দিয়ে একদম পুরো ফাঁকা করে দিছে। চতুর্থ গোলটা বলা যায় বার্সারে একদম সেমিফাইনালে নিয়ে গেছে মোটামুটি। ম্যাচে জোড়া গোল করার পরে লেভানডস্কি যেমনে বলটা উইন করছে তা একদম প্রশংসার দাবিদার। এরপর রাফিনহা অ্যাকুরেট পাসে ইয়ামালের একদম দারুণ একটা ফিনিশিং। আপনি ম্যাচে যদি মনে করেন ইয়ামালরা নিয়ে কথা বলেন, ইয়ামালের প্রত্যেকটা টাচ নিয়ে কথা বলতে হবে। ওর প্রত্যেকটা টাচে একটা জাদু আছে ভাই। এই প্লেয়ারটা মাঠে আছে, মাঠে কারিগরি করতেছে, দর্শক দেখে এখান থেকে মনোরঞ্জন হইতেছে।
সেকেন্ড হাফের প্রতিটা গোলে অবদান এই লামিন ইয়ামালের আছে। 17 বছরের এই ছেলেটা এই কি পাসের জাদু, নিজের করা গোলটাও করছে ছোট্ট চিপার একটা মানে কারিশমা দেখায়া। আপনি যদি লেভানডস্কি নিয়ে কথা বলেন, ইউরোপের টপ লিগে লেভানডস্কি আসছিল এই ব্রুসিয়া ডর্টমুন্ডের হাত ধরেই। সেখান থেকে ধীরে ধীরে মেচর হওয়া শুরু করে এবং বিধ্বংসী হওয়া শুরু করে, গোলের পর গোল করতে থাকে। এরপর যোগ দিছে জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখানে ও আরও ভয়ঙ্কর ছিল। একই লিগে খেলার কারণে বছরে মোটামুটি 2-1 বার খেলা পড়তো ওর যে প্রাক্তন ক্লাব ছিল। তবে কোনো প্রকার ছাড় দেয় না লেভানডস্কি, গোলের পর গোল করতেছিল ওদের বিরুদ্ধে। 2022 সালে লেওয়া জার্মানি ছাড়ছে, যোগ দিছে বার্সেলোনায়। তবে ডটমুন্ডের সে ভুলা যায় না, গত ম্যাচেও জোড়া গোল করছে। ডটমুন্ডের বিদায় মোটামুটি নিশ্চিত করে ফেলছে লেভানডস্কি। নিজের সাবেক ক্লাবের বিরুদ্ধে লেভানডস্কির রেকর্ডটা অবাক করার মতোই কিছুটা। 28টা ম্যাচ খেলে 29 বার ডটমুন্ডের দ্বারা বল জড়াইছে লেভানডস্কি, সাথে আছে 3টা অ্যাসিস্ট। অথচ লেভানডস্কির জন্য এক সময় ওরা স্টেডিয়ামে গান গাইতো ডটমুন্ডের ফ্যানেরা, কিন্তু দল ছাড়ার পরে ওদেরই কারণ হয়ে যাচ্ছে লেভানডস্কি। এজন্য হয়তো বলে যে সবচেয়ে বেশি কষ্ট দেয় কাছের মানুষগুলাই। আমরা কথা বলি পেদ্রিরে নিয়ে। পেদ্রি ওর সিজন, ও আমার মনে হয় পেদ্রি ওর কেরিয়ারের সেরা সিজনটা কাটাইতেছে। পেদ্রির গেম কন্ট্রোল কি জিনিস সেটার একটা এক্সাম্পল আপনি নিতে পারেন। ডটমুন্ডের বিপক্ষে যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটাতে যখন পেদ্রিরে উঠায় নিয়ে গেছিল সেখান থেকে পেদ্রি যে 81 মিনিট মাঠে ছিল, সেই 81 মিনিটে 7 বার শট নিছে ডটমুন্ড। পেদ্রি উঠে যাওয়ার পরে 12 মিনিটে 6 বার শট নিছে। পেদ্রি মাঠে থাকা মানে বল পায়ে বার্সেলোনার বিল্ড আপে কম্পোজ করা। প্রতিপক্ষের হার্ড প্রেসের মুখেও পেদ্রির পায়ে বল থাকা মানে সেই প্রেস সে এরা বের হয়ে আসবে, এটা অলমোস্ট গ্যারান্টেড। বার্সেলোনার ডিফেন্সের সামনে একমাত্র পেদ্রি আছে যে কিনা প্রতিপক্ষের প্রত্যেকটা প্রেসার মুহূর্তে ব্যস্ত দেয়। পেদ্রির কারণেই ডিফেন্স থেকে এত স্মুথভাবে বল উপর দিকে ওঠে, যে কারণে পেদ্রি যাওয়া মাত্রই সেই কম্পোস্টারে ভাটা পড়ছে। বার্সেলোনা প্যানিকে পড়ে ভুলভাল পাস দিছে, বল হারাইছে বারবার। ডটমুন্ড ম্যাচের শেষের 10টা মিনিট ওরকম কেউটিক যাওয়ার কারণ একমাত্র মাঠে পেদ্রি না থাকা। ম্যাচের পর ম্যাচ বার্সেলোনা যে এত ওয়েল ট্রেন্ড সিস্টেমেটিক একটা ওয়েতে খেলতেছে, এত মসৃণভাবে এটাকে বিল্ড আপ হইতেছে, এর পিছনে পেদ্রির যে কত বড় রোল প্লে করতেছে সেটা খেলা না দেখলে কখনোই বোঝা যাবে না। বাকিরা না হয় রাফিনহা, লামিলে আমাল, লেভানডস্কি ওদের গোল অ্যাসিস্টের ফুল জোড়া দেখো, আপনি না হয় মাঝে মাঝে পেদ্রিকেই দেখেন। পেদ্রিকে দেখলে এখন বার্সেলোনার পুরো গেমটা চোখের সামনে খুলে যায়। এই না হলে গেম কন্ট্রোলার সাব হিসেবে আরও শেষের দিকে দারুণ ছিল। সেজনের তেমন একটা পরীক্ষা দেওয়া লাগছে না এই ম্যাচে। ম্যাচের ফার্স্ট ও লাস্ট বলতে গেলে ড্রাইভিং সিটেই বসেছিল বার্সেলোনা। এখন শুধুমাত্র সেকেন্ড লেগের যে আনুষ্ঠানিকতাটা আছে ওটা বাকি আছে। আমরা সেমিতে অলরেডি 1 পা দিয়ে আসি। আমরা এই বার্সা এবার ট্রেবল জিতবে আমরা এই আশা করতে, যদি ট্রেবল এই বার্সা নাও জিতে এই সিজনের বার্সা বা আমরা বার্সা ভক্তরা এই সিজনের বার্সারে দেখে আমরা খুশি। আমরা এরকম খেলা দেখতে চাই, আমরা ফুটবল প্রেমীরা এরকম ফুটবলই আশা করতেছি। আমরা চাই রাফিনহা এরকম আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করতে থাকুক। সামনে ব্যালন্ডিয়রের একটা ব্যালন্ডিয়র রেসে আমরা যদি কথা বলি, ব্যালন্ডিয়র রেসে এখানে আপনি রাফিনারা তো বলতেই আছেন, কিন্তু ইয়ামালেরও কিন্তু একটা চান্স আছে যদি এইবার বার্সেলোনা ইউসিএল জিতে এবং স্পেন ন্যাশনস লিগ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা চান্স ইয়ামালেরও আছে। তো ব্যালন্ডিয়র এখানে অনেক দূরের বিষয়, আমরা জাস্ট এটা আমাদের চোখের শান্তি। আমরা রাফিনহার এরকম খেলা দেখতেছি। ইয়ামালের কথা বলতে পারেন আপনি, লেভানডস্কির কথা বলতে পারেন আপনি। এই বুড়া হারের বেলকি চলতে থাকো, আমরা এই খেলা উপভোগ করতেছি। এই বুড়া বয়সে আইসা আপনি লেভানডস্কি এত ব্লান্ডার করতেছে, আপনি দেখবেন এই ব্লান্ডার করতেছে, ইজি চান্স মিস করতেছে, আবার এমন একটা শট বা এমন একটা ফিনিশিং দিয়ে দেবে যে আপনার আগের সকল মিস আপনি ভুলে যাবেন। দিন শেষে আমার কথা একটা ভাই, এই বার্সেলোনা আলাদা ভাই। দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স। 25 সালে এখনও অপরাজিত চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপের সবচেয়ে বেশি গোল করা দল বার্সেলোনা। দিস ইজ হোয়াট ফুটবল মিনস অ্যান্ড অ্যাবসোলুটলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফ্রম সুপার বার্সেলোনা টিম। বার্সা খেলতে থাকুক, আমরা উপভোগ করতে থাকি।